একাদশ শ্রেণী সকল ইতিহাস পরীক্ষার্থী বন্ধুদের জন্য, তোমরা যারা ইতিহাস সাবজেক্টটি পরীক্ষা দিতে চলেছো, তোমার জন্য অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে এবছর, সেই রকম প্রশ্নগুলো তোমাদের জন্য একদম শেষ মুহূর্তে তোমাদের সামনে তুলে হচ্ছি। তাই ভিডিওটা তোমরা ভালো করে শুনে নাও, এবং যে প্রশ্নগুলো বলছি তোমরা চোখ বুঝে কিন্তু এই প্রশ্নগুলো কমন পাবে। আর এই প্রশ্নগুলোকে তোমরা কিন্তু চাপ দিয়ে খুব ভালো করেই করতে হবে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ যে অনেক বছর এগুলো প্রশ্ন পড়েছে এই প্রশ্নগুলো, এবং এবছরের জন্য গুরুত্ব রাখছে এই প্রশ্নগুলো। সেই জন্য এই প্রশ্নগুলোকে বাছাই করে তোমাদেরকে দেওয়া হচ্ছে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে। যেহেতু তোমাদের স্কুলে পরীক্ষা হবে, বিভিন্ন স্যাররা বিভিন্ন রকম করতে পারে, কিন্তু এই প্রশ্নগুলো করে গেলে তোমরা কিন্তু কমন পাবে। সেই জন্য বলবো তোমরা প্রশ্নগুলোকে ভালো করে দেখে নাও। যদি একটা প্রশ্ন অজানা থাকে বা না করে থাকো, মোটামুটি ভাবে করে নাও, পরীক্ষা হলে লিখলেই কিন্তু নাম্বার পাবে। তো চলো আমরা সময় নষ্ট করবো না, কি কি প্রশ্ন করতে হচ্ছে দেখে নি। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, ইতিহাসে তোমাদের যে সাজেশন, সেখানে প্রথম অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন তোমাদের হবে না, অর্থাৎ ওখান থেকে শুধুমাত্র তোমাদের 1 নম্বরের প্রশ্নগুলি আসবে। তাই ওই অধ্যায়টা থেকে আমরা কোনো কিছু করছি না বড় প্রশ্নের জন্য। অধ্যায় 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের খুব গুরুত্বপূর্ণ 4টে প্রশ্ন তোমাদের খুব ভালো করে করতে হবে। এই 4টে প্রশ্ন করলে এখান থেকে তোমরা কমন পাবে। প্রথম দেখো, নব্যপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা পরিচয় দাও। এই যুগের গুরুত্ব কি? প্রথম এই প্রশ্নটি করবে। আর শুরুতে তোমাদের বলে দিই, যারা শুনে একটু লিখতে প্রবলেম হবে তাদেরকে বলবো ডেসক্রিপশনের মধ্যে তোমাদের লিখিত সাজেশনের লিঙ্ক দেয়া আছে, তোমরা ওটা দেখে করে নেবে। একই প্রশ্ন থাকবে, জাস্ট ওই লিখিত ওটা, এটা মুখে বলছি আমি। তাহলে নব্যপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা পরিচয় দাও, এই যুগের গুরুত্ব কি লেখো। দ্বিতীয় প্রশ্ন যেটা করবে, কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়। তারপরে এই প্রশ্নটি দেখবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন, 4টি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখো। এই সভ্যতাগুলি নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন? এই প্রশ্নটি তারপরে করবে। 3টে হয়ে গেল। একদম লাস্ট প্রশ্ন, হরপ্পা সভ্যতা থেকে, হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনা বর্ণনা দাও। আর এই সভ্যতা পতনের কারণগুলি লেখো। নগর পরিকল্পনা আর পতনের কারণ হরপ্পা সভ্যতা, এই দুটো টপিক মানে একসঙ্গে ভাঙা দিতে পারে, 4+4 খুব ভালো করে করবে, আসার সম্ভাবনা রয়েছে। এই 4টে প্রশ্ন করলে তোমরা এখান থেকে কমন পাবে। 3 নম্বর অধ্যায় চলে যায়, কি কি পড়তে হবে। 3 নম্বর অধ্যায় থেকে এথেন্সে গণতন্ত্রের ভিত্তি কিভাবে প্রতিষ্ঠিত হয়, গ্রিক পলিসগুলি পতন কেন হয়। একটা প্রশ্নের মধ্যে দুটো ভাগ আছে, 5+3 দিতে পারে বা 4+4 এইভাবে করে দিতে পারে। এথেন্সে গণতন্ত্রের ভিত্তি কিভাবে প্রতিষ্ঠিত হয়, গ্রিক পলিসগুলি পতন কেন হয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। দ্বিতীয় প্রশ্ন, পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিন এর বর্ণনা দাও। তারপর এই প্রশ্নটি দেখবে, এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন, পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণ আলোচনা করো। পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণ আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি দেখবে, এটা তারপরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একদম লাস্ট প্রশ্ন, প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাস প্রথার তুলনামূলক বিবরণ দাও। কারণ এই অধ্যায় থেকে প্রত্যেক বছর একটা পার্থক্য দেয়, তো ওই জন্য আমি এই পার্থক্যটাই রেখেছি, প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাস প্রথার তুলনামূলক বিবরণ দাও। এই 4টি প্রশ্ন অধ্যায় 3 থেকে তোমাদেরকে করতে হবে। এবার আমরা চলে যাই 4র্থ অধ্যায়, 4 নম্বর অধ্যায় থেকে কি কি প্রশ্ন করতে হচ্ছে। প্রথম প্রশ্ন, জিয়াউদ্দিন বারনী বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কি ছিল তা লেখো। প্রথম এই প্রশ্নটি করবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, নতুন রাজতন্ত্র ও টমাস ক্রোমওয়েলের অবদান লেখো। তারপরে এই প্রশ্নটি দেখবে। তারপরে প্রশ্ন, কৌটিল্যে অর্থশাস্ত্রে ও বারনীর ফতোয়া ই জাহানদারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্বন্ধে ধারণা কি। আর একবার বলছি, কৌটিল্যে অর্থশাস্ত্রে ও বারনীর ফতোয়া ই জাহানদারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্বন্ধে ধারণা কি। তো
তো এই প্রশ্নটি দেখবে। এবং লাস্ট প্রশ্ন, সাম্রাজ্য বলতে কি বোঝায়? মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি দেখবে। এই হচ্ছে টোটাল 4টে প্রশ্ন তোমাদের অধ্যায় 4 থেকে। তার মধ্যে জিয়াউদ্দিন বারনী বর্ণিত সুলতানি যুগে নরপতিতে আদেশ কি ছিল, এটা খুব গুরুত্বপূর্ণ দাবি রাখে, এটা একটু ভালো করে দেখো। অধ্যায় 5, এখান থেকে মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রথার প্রধান বৈশিষ্ট্যাবলী উল্লেখ করো। প্রথম এই প্রশ্নটি করবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রথার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। প্রথম এই প্রশ্নটি ভালো করে দেখবে। দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন মিশর ও প্রাচীন ভারতে দাস প্রথার তুলনামূলক বিবরণ দাও। তারপরে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সবাই তারপরে দেখো। প্রাচীন মিশর ও প্রাচীন ভারতে দাস প্রথার তুলনামূলক বিবরণ দাও। দুটি খুব গুরুত্বপূর্ণ হলো। এইবার আরো দুটো আছে। সামন্ততন্ত্র বলতে কি বোঝো? ইউরোপের বা ভারতের সামন্ততন্ত্রের পতনের কারণগুলো, মানে ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণটা একটু দেখে রাখবে, ভারতের সামন্ততন্ত্রের পতনের কারণটাও দেখে রাখবে। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে অর্থনীতিতে ইন্দো রোম বাণিজ্যের প্রভাব কি ছিল? ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগরায়নের কারণগুলি লেখো। এই হচ্ছে তোমাদের 4টি প্রশ্ন পঞ্চম অধ্যায় থেকে দেওয়া হলো। এই 4টে হচ্ছে তোমরা ভালো করে করবে। এবার চলে যায় অধ্যায় 6 থেকে কি কি পড়তে হচ্ছে। এখান থেকেও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে প্রথম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি রাখে, সেটা হচ্ছে বর্ণ প্রথার বৈশিষ্ট্য কি? বর্ণ ও জাতি ধারণার মধ্যে পার্থক্য নিরূপণ করো। খুব গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো বেশিরভাগ স্কুল এই প্রশ্নটি দেবে, কিন্তু যেহেতু অন্যান্য স্কুলের স্যাররা যারা একটু কঠিন করবে বলবে, তার অন্য প্রশ্নও দিতে পারে, কিন্তু আমি তাও বলে দিলাম এই প্রশ্নটি খুব ভালো করে করবে। বর্ণ প্রথার বৈশিষ্ট্য কি? বর্ণ ও জাতি ধারণার মধ্যে পার্থক্য নিরূপণ করো, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে যে প্রশ্নগুলো করতে হবে এবার বলছি, দেখো। রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জীবনে তাদের অবদানের কথা উল্লেখ করো, এটা করবে দ্বিতীয় প্রশ্ন হিসাবে। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন মিশরের নেফারতিতি ও ক্লিওপেট্রার কার্যাবলী পরিচয় দাও। প্রাচীন মিশরে নেফারতিতি ও ক্লিওপেট্রার কার্যাবলী পরিচয় দাও, এটা তারপরে দেখবে। 4 দেখে ভারতের ইতিহাসে সুলতান রাজিয়া ও নূরজাহানের অবদান সংক্ষেপে আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি দেখবে। লাস্ট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে নারীর সামাজিক অবস্থানের উপর একটি প্রবন্ধ রচনা করো। এই হচ্ছে অধ্যায় 6 থেকে তোমাদের এই প্রশ্নগুলোকে দেখতে হবে। এবার আমরা একদম লাস্ট অধ্যায় অর্থাৎ 7 নম্বর অধ্যায়টা দেখবো, কারণ 8 নম্বর অধ্যায় থেকে তোমাদের কোনো বড় প্রশ্ন হবে না। 7 নম্বর অধ্যায় থেকে কি দেখবো না, আকবরের দিন ই ইলাহি সম্পর্কে বিশদভাবে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই খুব ভালো করে দেখবে যে আকবরের দিন ই ইলাহি সম্পর্কে বিশদভাবে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সম্রাট অশোক প্রবর্তিত ধর্মের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে যে সম্রাট অশোক প্রবর্তিত ধর্মের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনে কারণগুলি আলোচনা করো। ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনে কারণগুলি আলোচনা করো। তারপরে এটাও গুরুত্বপূর্ণ আছে। 4 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে নতুন ধরনের ধর্মীয় আন্দোলনগুলি উত্থানে পটভূমি লেখো। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে নতুন ধরনের ধর্মীয় আন্দোলনগুলি উত্থানে পটভূমি লেখো। এই 4টে প্রশ্ন তোমার 7 নম্বর অধ্যায়তে করতে হবে, যেহেতু 7 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু বেশিরভাগ দেয়। তো এই অধ্যায় থেকে এইভাবে প্রশ্নগুলো করলে তোমরা কিন্তু পরীক্ষা সবাই ভালোভাবে দিতে পারবে, মানে তোমার সব প্রশ্ন কিন্তু কমন আসবে। তো আজকের ভিডিও তাহলে বন্ধুরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।